এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালে ক্লজ বা ফ্রেজ শিখব। তো চলো প্রশ্নটি দেখা যাক। প্রশ্নে আমাদের কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। উপযুক্ত বাক্যগুচ্ছ বা শব্দগুচ্ছ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। তার মানে এখানে আমাদের বাক্য দেওয়া আছে এবং প্রতিটা বাক্যের শূন্যস্থানে আমাদের এমন এক বাক্য বা শব্দ বসাতে হবে যে যার মাধ্যমে যেন বাক্যটা অর্থপূর্ণ হয় এবং যেন সঠিক হয়। তো চলো এখন প্রশ্নটা শুরু করা যাক। তো প্রথমে এই নাম্বারে কি বলেছে, 6 ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ভিক্টোরি ডে এভরি ইয়ার ইন বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশে 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করা হয়। যেহেতু আমাদের এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই, তাই আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করতে হচ্ছে না। নেক্সট, ইট ইজ রিয়েলি রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। এটি আমাদের জাতীয় ইতিহাসের সত্যি স্মরণীয় দিন। সত্যি স্মরণীয় দিন, এখানে এ রেড লেটার ডে, তাহলে এখানে রেড লেটার ডে এটার আক্ষরিক অর্থ যদি হয় তাহলে এটার অর্থ আসবে হচ্ছে লাল রক্তের দিন, কিন্তু এটি একটি ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে স্মরণীয় দিন। নেক্সট, বিকজ অন দিস ডে, কারণ এই দিনে, তারপর আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে এবং সেই দিনই বাংলাদেশ বিজয় লাভ করেছিল, যা একটি ঐতিহাসিক অতীত। তাই এখানে এমন আমাদের শব্দ লিখতে হবে যা যেন ওই নির্দিষ্ট সময়কে বোঝায় এবং এখানে যা কিছু লিখতে হবে সব পাস্ট টেন্সে লিখতে হবে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তো সাবজেক্ট হিসেবে আমরা এখানে লিখব বাংলাদেশ। বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। আমরা জানি ইমার্জ মানে হচ্ছে আত্মপ্রকাশ করা, কিন্তু ঘটনাটি ঘটেছিল অতীতে, সেই জন্য আমরা ইমার্জের সাথে ডি যুক্ত করে পাস্ট ফর্ম করার মাধ্যমে লিখতে পারি ইমার্জড। 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 তারপর আমরা লিখব অ্যাজ। অ্যাজ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কেন অ্যাজটা লিখলাম। যে কারণে লিখলাম, আমরা যদি বাংলাদেশকে প্রশ্ন করি যে বাংলাদেশ কি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এই অ্যাজটা বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই আমরা এখানে লিখেছি অ্যাজ। অ্যাজ। তারপরে আমরা চাইলে লিখতে পারি অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখন প্রশ্ন হলো যে আমি এই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির আগে অ্যানটা কেন লিখলাম। তো আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, এবং এই শব্দটি আই দ্বারা শুরু হয়েছে। এ ওয়ার্ডে আগে আই আছে। আমরা জানি যে কোনো শব্দের আগে ভাওয়েল সাউন্ড যদি থাকে, সেই ভাওয়েল সাউন্ডের আগে আমাদের অ্যান বসাতে হবে। আই যেহেতু ভাওয়েলের মধ্যে একটি, তাই আমরা এখানে আয়ের আগে আমরা অ্যান বসাইছি। অ্যান ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কান্ট্রি অর্থাৎ দেশ হচ্ছে নাউন। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং এটি দেশের অবস্থা নির্দেশ করছে। আমরা জানি যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কান্ট্রি হচ্ছে আমাদের নাউন। নেক্সট, এ প্রোভার্ব গোস দ্যাট ব্ল্যাঙ্ক। তাহলে একটি প্রবাদ আছে যে, আমরা চাইলে এটা আরেকভাবেও উত্তর করতে পারি। ফর এক্সাম্পল লাইক দিস, আমরা চাইলে এখানে লিখতে পারি উই, কারণ আমাদের ঘটনাটা ঘটেছে 1971 সালে, আর দেশ বিজয়ের মাধ্যমে কিন্তু আমরা স্বাধীন দেশ পেয়েছি, এবং এটার মাধ্যমে আমরা স্বাধীন হতে পেরেছি। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে অবলিক দিয়ে লিখব
বিকাম যেহেতু ঘটনাটা পাস্টে ঘটেছে তাই আমাদের এখানে লিখতে হবে বিকেম। উই বিকেম স্বাধীন। তো স্বাধীন মানে আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট। স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হয়েছিলাম। তো এই হচ্ছে উই, এই ইন্ডিপেন্ডেন্ট উইটাকে নির্দেশ করছে, উইয়ের অবস্থাকে নির্দেশ করছে যে আমরা তখন কেমন ছিলাম। তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর উইটা হচ্ছে একটা প্রোনাউন। তো আমি এখানে দুইভাবে অ্যান্সার করেছি, তোমরা চাইলে যে কোনো একভাবে অ্যান্সার করতে পারো। তো আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে বিকজ অন দিস ডে বাংলাদেশ ইমার্জড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। কারণ এই দিনে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, অথবা কারণ এই দিনে আমরা স্বাধীন হয়েছিলাম। এখন বি নাম্বারটা দেখা যাক। আ প্রোভার্ব গোজ দ্যাট ব্ল্যাঙ্ক, একটি প্রবাদ প্রচলিত আছে যে সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাই আমাদের একটি সৎ জীবন যাপনের চেষ্টা করতে হবে। তো আমাদের প্রথম বাক্যের মাঝখানে কিন্তু আগে একটা ব্ল্যাঙ্ক আছে, এটা বের করার জন্য আমাদের আগের অংশটাকে একটু জানতে হবে। এ প্রোভার্ব গোজ দ্যাট, একটি প্রবাদ প্রচলিত আছে যে, এখানে আমরা গোস দেখতে পাচ্ছি, গোস মানে সাধারণত যাওয়া বোঝায়, কিন্তু এখানে গোস মানে যাওয়া না, এটা মানে হচ্ছে প্রচলিত বা একটি প্রবাদ বলা হয়েছে এরকম বোঝায়, যা একটা ফিক্সড স্ট্রাকচার। আর এখানে দ্যাটটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, যা এর প্রথম অংশ এবং ব্ল্যাঙ্ককে নির্দেশ করছে এবং এর মধ্যে সম্পর্ক যুক্ত করছে। তো আমাদের এইটুকু অংশ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, পরেরটা না, এইটুকু অংশ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা হচ্ছে মেইন ক্লজ। তো এখানে এটা লিখতে আমাদের দ্বিতীয় বাক্যটা বুঝতে হবে, যেহেতু এখানে দিয়েছে একটি সৎ জীবন যাপনের চেষ্টা করতে হবে, তাহলে আমাদের সৎ জীবন যাপনের উপরে আমাদের একটা প্রবাদ লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সতের উপরে একটা প্রবাদ আছে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যার বাংলা অর্থ হচ্ছে সততাই সর্বোত্তম পন্থা। তো আমরা লিখব অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততায় সর্বোত্তম পন্থা, তাই আমাদের একটি সৎ জীবনযাপনের চেষ্টা করতে হবে। তাহলে আমাদের এই বাক্যটা এখন অর্থপূর্ণ হলো। নেক্সট, কার্টেসি মিনস, শিষ্টাচার বলতে, তারপরে ব্ল্যাঙ্ক আছে, নেক্সটে বলছে কার্টেসি কস্টস নাথিং বাট ব্রিংস আ লট, শিষ্টাচার কোনো কিছু খরচ করে না কিন্তু অনেক কিছু বয়ে আনে। তো এখানে তার মানে এখন আমাদের প্রথম অংশে আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো আমরা এখানে কি লিখব? আমরা জানি যে শিষ্টাচার মানে সবসময় অন্যের প্রতি নম্রতা প্রদর্শন করি। তো আমরা এখানে নম্রতা প্রদর্শন করাটা লিখতে পারি। তো প্রদর্শন করাটা প্রদর্শন করার ইংলিশ হচ্ছে শো, কিন্তু আমাদের এখানে ভার্ব আছে মিন, তাই আমাদের শো এর সাথে আইএনজি যুক্ত করে লিখতে হবে শোয়িং। আর এই শোয়িংটা এখানে নাউন হিসেবে কাজ করছে, শোয়িং। এখন বলছে যে নম্রতার, তার মানে র বা এর বিভক্তি যদি থাকে তাহলে সেক্ষেত্রে লিখব অফ। নম্র মানে আমরা জানি হচ্ছে পোলাইট, যেটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন এটি গুণবাচক নাম হিসেবে প্রকাশ পাবে তখন পোলাইটের সাথে নেক্সট যুক্ত করে লিখব পোলাইটনেস, যা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাম। পোলাইটনেস নম্রতা প্রদর্শন করা। তো আমরা শিষ্টাচার আমরা কোন জায়গা থেকে পাই? শিষ্টাচার সাধারণত আমাদের আচরণে এবং আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ রাখে। তাহলে এটি যেহেতু ভেতরে থাকে বা মধ্য বা ভেতরে বোঝালে আমরা ইন ব্যবহার করি।
নিজের বা কারোর যখন বুঝাবে সেক্ষেত্রে ব্যবহার করব ওয়ান্স। ওয়ান্স ওয়ান্স শিষ্টাচারে সাধারণত দুইটা জিনিস লক্ষ্য করা যায়, একটা অ্যাটিটিউড আচরণ, আচরণ একটা, একটা দৃষ্টিভঙ্গি একটা। তাই আমরা এখানে লিখব অ্যাটিটিউড, অ্যাটিটিউড, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, বিহেভিয়ার। আমরা শিষ্টাচার সবসময় কাদের প্রতি প্রদর্শন করি? আমরা এটি সবসময় অন্যের প্রতি প্রদর্শন করি। তো আমরা জানি যে যখন অন্যের প্রতি, কারোর দিকে, কারোর প্রতি এরকম যখন প্রকাশ পাবে তখন প্রিপোজিশন হিসেবে আমরা টুয়ার্ডস কথাটা ব্যবহার করি। তো আমরা লিখব টুয়ার্ডস, টুয়ার্ডস অন্যেরা বা অপর এরকম বোঝাতে নাউন হিসেবে আমরা লিখব আদার্স, আদার্স। তো আমাদের এখানে বাক্যটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে অর্থটা দাঁড়াচ্ছে শিষ্টাচার বলতে নিজের দৃষ্টিভঙ্গি এবং আচরণের নম্রতা প্রদর্শন করে অন্যের প্রতি দেখানো। শিষ্টাচার কোনো কিছু খরচ করে না কিন্তু অনেক কিছু বয়ে আনে। তো আমাদের এই সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল। নেক্সট, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। অ্যাজ আর ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু তার অর্থনীতি কৃষির উপরে নির্ভরশীল। তারপরে আমাদের একটা ব্ল্যাঙ্ক আছে। তো যেহেতু আমাদের প্রথম বাক্যে কোনো কিছু ব্ল্যাঙ্ক নাই, তা আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না। আমরা দ্বিতীয় বাক্যটি দেখব। অ্যাজ আর ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচারস, যেহেতু তার অর্থনীতি কৃষির উপরে নির্ভর করে। এটুকুটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। কারণ এটা যদি শুধু আমরা বলি যেহেতু তার অর্থনীতি কৃষির উপর নির্ভর করে, তারপরে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে তারপরে বাক্যটি কী হবে। আর এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। এখানেই আমাদের ওই শব্দটা লিখতে হবে অর্থপূর্ণ। তো এখানে আমাদের বাক্যটা বলছে যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং তার অর্থনীতি কৃষির উপরে নির্ভর করে। তো আমরা জানি যে তাই এইটার উপরে আমাদের বেশি করে জোর দেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত। তো এটা লিখতে পারি আমরা আগে সর্বপ্রথমে লিখতে পারি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের পরিবর্তে কি আমরা ইট লিখব প্রোনাউন হিসেবে? না, আমরা জানি যে দেশমাতৃকাকে সাধারণত মায়ের সাথে তুলনা করা হয় এবং মায়ের সাথে তুলনা করার জন্যই আমরা এখানে লিখতে পারি শি। যেহেতু এটি কৃষির উপর নির্ভরশীল, তাই এটির উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তো যখন কোনো কিছু বাধ্যবাধকতা বা জরুরি বা প্রয়োজন যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা লিখব নিড টু। কিন্তু শিটা যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই নিডের সাথে এস যুক্ত হবে, নিডস টু। নিডস টু, নিডস টু, শি নিডস টু। তারপর আমরা যেহেতু জানি গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া, এরকম যেহেতু দেওয়া বোঝাচ্ছে, তাই আমরা এখানে লিখব পুট। আর জোর দেওয়া যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা লিখব ইমফ্যাসিস অন। ইমফ্যাসিস অন, ইমফ্যাসিস অন। সবসময় আমাদের মাথায় রাখতে হবে ইমফ্যাসিসের সঙ্গে সবসময় অনই বসে, কারণ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া। তারপরে আমরা লিখতে পারি যেহেতু এটি কৃষির উপর নির্ভরশীল, তো আমরা এখানে এগ্রিকালচার না লিখে লিখতে পারি ইট প্রোনাউন হিসেবে, ইট। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল অ্যাজ আর ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু তার অর্থনীতি কৃষির উপরে নির্ভরশীল, এটার উপরে জোর দেওয়া প্রয়োজন। তো আমাদের এই বাক্যটা এখন অর্থপূর্ণ হয়ে গেল। আবার আমরা যদি শুধু এটা বলি শি নিডস টু পুট এমফ্যাসিস অন ইট, এটার উপর জোর দেওয়া প্রয়োজন, এটা বললেও কিন্তু অর্থপূর্ণ হচ্ছে, তাই এটা মেইন ক্লজ। আর এটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ আমরা যদি শুধু এটা বলি তাহলে এটা অর্থপূর্ণ হচ্ছে না। তো এটা আমরা ক্লিয়ার। নেক্সট,
টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সময় আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, তুমি জীবনে উন্নতি করতে পারবে না যতক্ষণ না, তারপরে একটা ব্ল্যাঙ্ক আছে। তো এটা বুঝার জন্য আমাদের দ্বিতীয় বাক্যের প্রথম অংশটি পড়তে হবে, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এইটুকুটা আমাদের মেইন ক্লজ। এখন মেইন ক্লজটা কি, যে ক্লজটি স্বাধীন এবং অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না তাকে মেইন ক্লজ বলে। তাই আমরা যদি শুধু বলি ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, সেজন্য এটি মেইন ক্লজ, তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না। আর আনলেস যুক্ত ব্ল্যাঙ্কটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে এটা বসানোর জন্য আগে আমাদের মেইন ক্লজটা বুঝতে হবে যে মেইন ক্লজে যদি সাবজেক্ট থাকে এবং তারপরে যদি প্রেজেন্ট ফর্মের ক্যান থাকে, মে থাকে বা মডাল ভার্ব থাকে এবং তারপরে যদি ভার্ব থাকে, বেস ভার্ব থাকে এবং তারপরে যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমার আনলেসের পরের বাক্যটিও কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে। কেমন করে? কারণ আমাদের ইউটা সাবজেক্ট, ক্যান নটটা একটা মডাল ভার্ব যা প্রেজেন্টে বোঝাচ্ছে, প্রসপার একটা বেস ভার্ব, ইন লাইটটা হচ্ছে অবজেক্ট। তার মানে আনলেসের পরেও আমাদের প্রেজেন্ট ফর্মটাই বসাতে হবে। যেহেতু এখানে বলছে যে সময় আমাদের জীবনের জন্য প্রয়োজন, তাই সময়কে গুরুত্ব দিতে আমাদের অবশ্যই সময়নিষ্ঠ হতে হবে। আর যেহেতু দ্বিতীয় বাক্যে ইউ দিয়ে শুরু হয়েছে, তাই আমরা লিখব ইউ 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 তারপর আমরা লিখতে পারি আর, বি ভার্ব হিসেবে লিখব আর। সময়নিষ্ঠর ইংলিশ হচ্ছে পাংকচুয়াল, তো লিখব পাংকচুয়াল। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ আর পাংচুয়াল। তুমি জীবনে উন্নতি করতে পারবে না যতক্ষণ না তুমি সময়নিষ্ঠ না হও। তাহলে আমাদের এই নাম্বারটা হয়ে গেল। এখন এফ নাম্বারটা দেখা যাক। তো এফ নাম্বারে আমাদের কি বলছে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ইট ইজ স্মল বাট বিউটিফুল কান্ট্রি। এটি ছোট কিন্তু সুন্দর দেশ। দো ইট ইজ আ স্মল কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ, ইট ইজ এটি, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাক্যের সবার শেষে একটা গ্যাপ রয়েছে। তো যেহেতু আমাদের এফ নাম্বারের প্রথম দুই বাক্যে যেহেতু কোনো গ্যাপ নেই, তার মানে এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যেহেতু তৃতীয় নাম্বার বাক্যে গ্যাপ রয়েছে, তাহলে এখানে আমাদের এমন এক ধরনের ফ্রেজ বা ক্লজ বসাতে হবে যা যেন ওই নির্দিষ্ট বাক্যটিকে বোঝায় এবং অর্থপূর্ণ করে তোলে। তো এই গ্যাপটি সলভ করার জন্য আমাদের তৃতীয় নাম্বার বাক্যের প্রথম অংশটি লক্ষ্য করতে হবে। তো প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশটি আমাদের দো দিয়ে শুরু হয়েছে। দো ইট ইজ আ স্মল কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ। তো কোনো বাক্যে যদি দো বা অলদো দিয়ে যদি শুরু হয়, তাহলে সেই বাক্যটির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে বিপরীত অর্থ প্রকাশ করে। তার মানে প্রথম অংশে যা কিছু ঘটেছে, দ্বিতীয় অংশে তার বিপরীত অর্থ বা উল্টো বা অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। তো আমাদের যেহেতু দোযুক্ত প্রথম অংশে যেহেতু বলছে এটি একটি ছোট দেশ, তার মানে বাংলাদেশ এটা একটা ছোট দেশ, তার মানে এখানে দ্বিতীয় অংশে আমাদের এমন কিছু একটা বড় সমস্যা বা উল্টো কথা লিখতে হবে যা যেন বাক্যটিকে অর্থপূর্ণ করে তোলে। এখন আমরা জানি যে একটি ছোট দেশের জনসংখ্যা সাধারণত কম হয়, কিন্তু যেহেতু বাংলাদেশ ছোট হলেও এর জনসংখ্যার আয়তন অনেক বেশি, ওই জন্য এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত জনবহুল। তা আমরা এখানে শেষে অতিরিক্ত জনবহুল এর ইংলিশ হচ্ছে ওভার পপুলেটেড। আমরা এখানে লিখতে পারি ওভার পপুলেটেড, ওভার পপুলেটেড মানে অতিরিক্ত জনবহুল। কেননা আমার এখানে প্রথম ঘটনাটা একটা বলেছে প্রথম অংশে এবং দ্বিতীয় ঘটনাটি আরেকটা বলছেন। তো আমাদের ইটটা আমরা এখানে প্রশ্নে বসিয়েছি বাংলাদেশের পরিবর্তে।
ইজ একটা লিঙ্কিং ভার্ব যা ইটের সাবজেক্টের দোষ গুণ অবস্থা ইত্যাদি নির্দেশ করছে, এবং ইজের পরবর্তী শব্দ অর্থাৎ ওভার পপুলেটেড এবং সাবজেক্ট ইটের মাঝে একটা যোগসূত্র সম্পর্ক সৃষ্টি করছে। এবং ওভার পপুলেটেড হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ যা ইটের অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ দেশের অবস্থা বোঝাচ্ছে। তো আমরা এই এফ নাম্বারটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা জি নাম্বারটা দেখে নিই। জি নাম্বারে কি বলছে? আর্লি রাইজিং গিভস আ ম্যান এনাফ ফ্রি টাইম। ভোরে ওঠা একজন ব্যক্তিকে অধিক অবসর সময় দেয়। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন ভোরে ওঠা ব্যক্তি, তারপরে আমাদের কিছু নেই, তারপরে এখানে আমাদের একটা শব্দ লিখতে হবে। তো আমরা জানি যে যখন আমরা বাক্যে সিন্স অ্যাজ বিকজ ব্যবহার করব, যদি এটি কারণ নির্দেশক করে, সেক্ষেত্রেও সিন্স অ্যাজ বসে এবং তার সঙ্গে বিকজও ব্যবহৃত হয়। তো সিন্স অ্যাজের অর্থ হচ্ছে যেহেতু বা কারণ, আর বিকজের অর্থ হচ্ছে শুধু কারণ। আমরা সিন্স অ্যাজ ব্যবহার করি যে কারণটা জানা এবং সাধারণ, সেক্ষেত্রে আমরা সিন্স অ্যাজ ব্যবহার করেছি। আর হচ্ছে যে কারণটা অজানা, সেই ক্ষেত্রে আমরা শুধু বিকজ ব্যবহার করি। আর হচ্ছে সিন্স দ্বারাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা গঠিত হয়। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই শূন্যস্থান, এখানে আমাদের মেইন ক্লজ বসাতে হবে। এবং এই সিন্স দ্বারা প্রথম অংশ যে টেন্সে আছে তার পরবর্তী অংশ সেই টেন্সেই হবে। যেহেতু এইটা প্রেজেন্টে আছে, তাই এখানে যা কিছু লিখতে হবে সব প্রেজেন্টে লিখতে হবে। তো আমাদের সিন্স দ্বারা প্রথম অংশটি বোঝাচ্ছে কারণ, তার মানে এখানে আমাদের ফলাফল লিখতে হবে। তো যেহেতু এটা লেখার জন্য, যেহেতু গল্পে বলেছে যেহেতু আমি একজন ভোরে ওঠা ব্যক্তি, তার মানে এখানে বলছে যে আমরা যখন ভোর থেকে উঠি তখন আমরা অনেক সময় পাই, আমরা তখন যে কোনো কাজ করার অনেক সময় পাই, সেজন্য আমাদের সকালবেলা ঘুম থেকে ভোরে ওঠা উচিত। আর এখানে বলেই দিয়েছে যেহেতু আমি ভোরে ওঠা ব্যক্তি, তার মানে আমি আমার কাজ করার অধিক সময় পাই। তো আমি এই ক্ষেত্রে যেহেতু এখানে আয় আছে, আমি এখানে লিখব আই। কোনো কিছু পারা, ক্যান ব্যবহার করি, ক্যান, আই ক্যান। কোনো কিছু পাওয়া অর্থে ব্যবহার করি গেট, বেস ফর্ম গেট। যেহেতু আমাদের বাক্যে বলেছে এনাফ ফ্রি টাইম, লিখতে পারি এনাফ ফ্রি টাইম বা এনাফ টাইম। আমরা জানি যে আমরা যখন ভোরবেলা থেকে উঠি তখন কিন্তু আমরা অনেক কাজ করার সময় পাই। তো আমরা জানি যে যখন কোনো কিছু করার উদ্দেশ্য যখন বোঝাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু ডু মাই ওয়ার্ক। তাহলে আমি লিখে নিলাম আই ক্যান গেট এনাফ টাইম টু ডু মাই ওয়ার্ক। আমি আমার কাজ করার উদ্দেশ্যে অতিরিক্ত সময় পাই। তার মানে আমাদের বাক্যটার অর্থ দাঁড়ালো, যেহেতু আমি একজন ভোরে ওঠার ব্যক্তি, আমি আমার কাজ করার জন্য অতিরিক্ত সময় পাই। তারপর নেক্সট, ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স ইন ইউর অ্যাবিলিটি। তোমার সক্ষমতার ওপর তোমাকে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে। ইফ ইউ, যদি তোমার, তারপরে নেই, তারপর আছে ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। তো আমাদের এইটুকু অংশ ইফ দ্বারা শুরু হয়েছে, তো এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। এখন মনে আসতে পারে ফার্স্ট কন্ডিশনাল মানে কি? যখন কোনো কাজের উপর বলা হয় যে এই কাজটি হতে পারে বা এই কাজটি করার সম্ভাবনা আছে, এবং সেটার উপর যখন একটা শর্ত যখন দেওয়া হয়, সেটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। এবং এক্ষেত্রে আমরা সাধারণত ইফটা ব্যবহার করি। আর এই ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে, ইফযুক্ত প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে তার পরবর্তী অংশে ফিউচারে হবে, যা আমরা প্রমাণই পেয়ে যাচ্ছি ইউ উইল বি সাকসেসফুল, এটা ফিউচারে আছে। তার মানে এখানে আমাদের যা কিছু লিখতে হবে সব প্রেজেন্টে লিখতে হবে। তাহলে এরপরে আমরা কোন শব্দ লিখতে পারি? আমরা জানি যে ইউ এর পরে সাধারণত বি ভার্ব হিসেবে আর হয়, তো আমরা লিখব আর, ইউ আর।
আর যেহেতু এখানে বলতে তোমার নিজের সক্ষমতার উপর আত্মবিশ্বাস রাখতে হবে, যেহেতু এটা নাউনে আছে তাই আমরা এটা অ্যাডজেক্টিভ হিসেবে লিখতে পারি কনফিডেন্ট। কনফিডেন্ট ইফ ব্যবহার করার পরে আমাদের একটা কমা ব্যবহার করতে হবে, তাই আমি এখানে কমা ব্যবহার করেছি। ইফ ইউ আর কনফিডেন্ট, যদি তুমি আত্মবিশ্বাসী হও তাহলে তুমি সফল হবে। তাহলে আমাদের বাক্যটা এখন অর্থপূর্ণ হয়ে গেল। নেক্সট আই নাম্বার, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমার বার্ষিক পরীক্ষা এখন হচ্ছে। আই স্টাডিড হার্ড লেস্ট, আমি কঠোর পড়াশোনা করছি যাতে, যাতে না এটা অর্থ হচ্ছে পাচ্ছে। তাহলে এরপরেও আমাদের যা কিছু লিখতে হবে সেটা যেন এই বাক্যটিকে অর্থপূর্ণ করে তোলে। তো এখানে আমাদের কি বলছে, আই স্টাডিড হার্ড, আমি কঠোর পড়াশোনা করেছিলাম। তাহলে এই লেস্ট কথাটা মানে কি, লেস্ট কথাটা মানে হচ্ছে পাচ্ছে। তাহলে এই লেস্ট কথাটা কখন ব্যবহার করি, যে কোনো কিছু ভয়ের কারণে যখন কোনো কাজ করা হয় সেক্ষেত্রে আমরা লেস্ট ব্যবহার করি। আর এই লেস্ট সবসময় নেগেটিভ অর্থই প্রকাশ করে, তাই এখানে লেস্টের ক্ষেত্রে আমরা নট ব্যবহার করতে পারবো না। তো যেহেতু এখানে বলেছে যে আমার বার্ষিক পরীক্ষার কারণে আমি কঠোর পড়াশোনা করছি, তো লেস্টের স্ট্রাকচারটা হচ্ছে লেস্টের সবসময় সাবজেক্ট বসে। যেহেতু আমাদের এখানে বাক্যটি আই, আমরা লিখব আই এবং এরপরে শুড বসে এবং মাইট বসে। তো বেশিরভাগ শুড হয়, তো আমি এখানে শুড ব্যবহার করলাম। শুড লিখতে পারি ফেল। যেহেতু বলছে পরীক্ষায়, ইন দ্য এক্সামিনেশন, NATION, এক্সামিনেশন। তাহলে আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে এখন বুঝি যে এটা আমরা কেন লিখলাম। তাহলে এই লেস্ট মানে বুঝাচ্ছে যে আমি পরীক্ষায় ফেল না করার ভয়ে আমি কঠোর পড়াশোনা করছিলাম। যখন কোনো কিছু না করার ভয়ে যখন বুঝাবে তখন লেস্ট ব্যবহার করতে হবে। এবং আই শুডের পরে আমরা এখানে নট ব্যবহার করতে পারবো না, কারণ লেস্ট মানে আমাদের অলরেডি না বোধক বোঝাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমি কি আসলে পরীক্ষায় ফেল করেছি? না, আমি পরীক্ষায় ফেল করিনি, কিন্তু এটা আমার ভয়ের ধারণা বোঝাচ্ছে, আমার ভয়ের কারণ বোঝাচ্ছে। যদি আমি কঠোর পড়াশোনা না করি বা আমি কঠোর পড়াশোনা করছি যাতে যেন আমি পরীক্ষায় ফেল করি, এটা ভয়ের কারণ বোঝাচ্ছে, কিন্তু বাস্তবে আমি ফেল করিনি। সেই জন্য আমরা এখানে লেস্ট কথাটা ব্যবহার করেছি। নেক্সট, যে কি বলছে, হিজ ফাদার হ্যাজ নো অ্যাবিলিটি টু বিয়ার হিজ সানস এডুকেশনাল এক্সপেন্সেস, তার বাবার তার ছেলেদের শিক্ষাকতার খরচের বহন করার কোনো সক্ষমতা নেই। সো দ্য সান টেক্স আপ আ পার্ট টাইম জব, তাই ছেলে একটি পার্ট টাইম চাকরি করে। সো দ্যাট, যাতে। তো এই সো দ্যাটের পরেও আমাদের একটা বাক্য বসাতে হবে। তো আমরা এখানে কি বসাবো, তো এখানে বলছে যে সো দ্যাট আমরা জানি যে যখন কোনো কিছু সফল করার উদ্দেশ্যে যখন কোনো কিছু করা হয় সেক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করি। তো আমরা এখানে সান হিসেবে লিখতে পারি হি। কোনো কিছু পারা সেক্ষেত্রে লিখতে পারি ক্যান। চালিয়ে যাওয়ার অর্থে লিখতে পারি কন্টিনিউ। ওকে, কন্টিনিউ হিজ স্টাডি। এখন আমরা এটা বুঝি আমরা এটা এখন কেন লিখলাম। কেননা আমরা এখানে বলছে যে তার বাবা তার ছেলেদের শিক্ষকতার খরচ চালিয়ে যেতে পারছে না, তাই তার ছেলে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য একটা পার্ট টাইম জব করে। তো এখানে আমি সানের পরিবর্তে হি বসিয়েছি। আর যেহেতু আমাদের এখানে বাক্যটি টেক্স আপ
এই বাক্যটি আমাদের প্রেজেন্ট ফর্মে আছে প্রথম অংশ, সো দ্যাটের প্রথম অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে সো দ্যাটের পরবর্তী অংশ প্রেজেন্টে হবে। তাই আমি এখানে কোনো কিছু পারার অর্থে ক্যান দিয়েছি। কোনো কিছু চালিয়ে যাওয়া সেক্ষেত্রে কন্টিনিউ, আর তার ছেলে হি স্টাডি। তো আমরা এটা অলরেডি অ্যান্সার করেছি। যদি তোমরা আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। তো আজকে ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, এন্ড বাই ফর নাও।